রোজ বৃহস্পতিবার কুমিল্লা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আজকের এই আয়োজন। উক্ত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ এবং প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব রুবাইয়া খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সভাপতি কুমিল্লা মাধ্যমিক বিদ্যালয়, কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন জনাব আব্দুল আল মুহিত মজুমদার, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শফিকুর রহমান খান স্যার, প্রধান শিক্ষক, কুমিল্লা মাধ্যমিক বিদ্যালয়। এই পর্যায়ে শেষ হলো আমাদের পরিচয় পর্ব। প্রিয় সুধী, নেই আয়োজন নেই আবরণ, কি দিয়ে তোমাদের করিব বরণ, পেতেছি তাই তো হৃদয়ে আসলে তোমাদের বলিব বলে। হে অতিথি, ফুল ভালোবাসার প্রতীক, তাই ফুল দিয়ে তোমাদের বরণ করে নিচ্ছি। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রুবাইয়া খানম স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি আজকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান খান স্যারকে। জনাব শফিকুর রহমান খান স্যার। ধন্যবাদ স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য। এ পর্যায়ে বিশেষ অতিথি জনাব সৈয়দ মোহাম্মদ তৈয়ব স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য ডেকে দিচ্ছি অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সাইদ এবং সাইমাকে। ধন্যবাদ সায়াল এবং সাইমাকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আব্দুল আল মুহিত মজুমদারকে ফুল দিয়ে বরণ করার জন্য ডেকে নিচ্ছি অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নাদিয়া এবং নীলকে। ধন্যবাদ নীল এবং নাদিয়াকে স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য। বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি এবং কুমিল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান খান স্যারকে বরণ করার জন্য ডেকে নিচ্ছি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী নাবিল এবং ইস্পিতাকে। ধন্যবাদ। এ পর্যায়ে শেষ হলো আমাদের ফুল দিয়ে বরণ পর্ব। প্রিয় সুধী, এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য ডেকে নিচ্ছি অত্র বিদ্যালয়ের ছাত্র মাহবুবকে। মাহবুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম
وجعلهم كعصف مأكول صدق الله العظيم ধন্যবাদ মাহবুবকে তার সুইদা কণ্ঠে তেলাওয়াত করার জন্য। এই পর্যায়ে শুরু হতে যাচ্ছে বক্তব্য পর্ব। প্রিয় সুধী, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান শিক্ষক কুমাল্লা মাধ্যমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ শফিকুর রহমান খান স্যারকে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি, আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার, যিনি এর মধ্যে আমার মনে হয় এর আগে তার এখানে রূপালী মন্ডল আমার স্কুলে বেশ কয়েকবার আসছেন, নিজে গাড়ি ড্রাইভ করে আসছেন, কাছে সারা লাগাচ্ছিলেন। তো রূপালী মন্ডল স্যারের নামটা গ্রামে গঞ্জে সব মহিলারা সহ জানতে চায়। আর সেই জায়গায় রুবাইয়া খানও আপনার স্যার এর মধ্যে মানুষের মধ্যে জানাজানি হয়ে গেছে আপনার নামটা, আপনি যে দৌড়াইতেছেন রূপালী মন্ডলের পরে মানে যেভাবে উপজেলাটারে চোখে বেড়াইতেছে, আমার নামটা স্যার খুব গ্রামে গঞ্জে মহিলাদের পর্যন্ত নামটা জানে। স্যার আপনাদের কৃতজ্ঞতা জানাই। আজকে শত ব্যস্ততার মধ্যে আমি কালকে পর্যন্ত হতাশ ছিলাম স্যার যে আপনি আসবেন না শুনে আর কি, যে আপনি গতকালকে 2টা প্রোগ্রাম মিস করছেন। আমি রাত্রে এসে শুনে 10টা সাড়ে 10টায় আমি স্যার ফোন করছিলাম, তো হয়তো ফোনের কাছে ছিলেন না, যাক পাইনি। আমি খুব স্যারের ফোন দিছি, স্যারে বলল যে আপনি কথা বলেন, সকালবেলা আবার ফোন দেখেন। আমি তো স্যার খুব অস্থির ছিলাম যে আপনি যদি না আসেন আমার এই চাকরি জীবনের শেষ এবং এই স্কুলের শেষ আজকে হয়তো ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা, এটা বলাতে স্যারে আমার মনে হয় আমার অনুরোধ রক্ষা করছে। স্যার কৃতজ্ঞ স্যার আপনার। আসছেন স্যার আসছেন, তো কৃতজ্ঞ আমি আপনাদের প্রাণ ডালা অভিনন্দন জানাই স্কুলের পক্ষ থেকে। আমাদের আরেকজন অভিভাবক, আমাদের শিক্ষা অফিসার সদর দক্ষিণের আমাদের প্রিয় মানুষ, অত্যন্ত প্রিয় স্যার। আপনিও ওনারে যথেষ্ট সম্মান করেন স্যারকে, আমাদের স্যারকে। আমরা সকল শিক্ষক আমার মনে হয় প্রাণ ভরে স্যারকে আমরা স্মরণ করি, এই শ্রদ্ধা করি। আমাদের প্রিয় স্যার, আমাদের এই পর্যন্ত আমি দেখি নাই স্যারের বিরুদ্ধে আমাদের শিক্ষক সমাজে কেউ কোনো রকমের এই নেতিবাচক মন্তব্য করতে। তো স্যারকে ধন্যবাদ জানাই এবং স্যারের প্রতিও আমার কৃতজ্ঞতা। স্যারে আসছেন। আর একজন আমার বড় ভাই, বিশেষ অতিথি হিসেবে এই বিদ্যালয়ের খুবই শুভাকাঙ্ক্ষী এবং যে কোনো সমস্যা এলাকার যে কোনো সমস্যায় উনি যাইয়া দাঁড়াইলে আমি দেখছি এই অত্র এলাকাতে আর কোনো সমস্যা থাকে না। যে বড় ছোট যত সমস্যা হয়েছে মানুষে ওনার কাছে আসে, ওনাকে স্মরণ করে, উনি ইনশাল্লাহ গেলে বা উনি যেটাতে হাত দেন সমস্যা সমাধান হয়ে যায়। আল্লাহর একটা রহমত আছে, ওনার কথাবার্তায় মানুষে খুব ভালোভাবে গ্রহণ করে। তো আছে স্যার আমাদের ওই আপনি দিচ্ছেন স্যার নবগঠিত এই যে অ্যাডপ কমিটির একজন সদস্য, উনি খুব ভালো মানুষ স্যার, এই আছেন রেজাউল করিম। আর আমার শিক্ষক মন্ডলী, আমার ছাত্রছাত্রীবৃন্দ, কথা বেশি বলবো না। স্যারে বলছে আমার 3:30টার মধ্যে স্যারকে একটু ছেড়ে দেওয়ার জন্য। তো স্যার অনেক কিছু আপনি কয়েকদিন আগে বলছিলেন, আমি দরখাস্ত দেওয়ার জন্য দরখাস্ত দিছি। আমি 4 লাখ টাকা পাইছি, এর মধ্যে মাটি স্যার ধার করে আমরা কিছু টাকা দিয়েছি, নাইলে তো এখন স্যার আবার পানি ছেড়ে দিতে জমির উপর দিয়ে মাটি আর আনা সম্ভব হতো না। তো আমরা অনেক মাটি আনছি, এগুলি
এটা মাটি ভরাট করছি এবং ওই মাটিটারে একটু ইয়ে করার জন্য এই জন্য এটা বলে যে মাটিটা হ্যাঁ রোগার করার জন্য সেটাও ব্যবস্থা করছি। একটা গাড়ি আসছিল, গাড়ি দিয়ে আমরা এগুলো যতটুকু সম্ভব হয়েছে করছি। তো স্যার আমার অনেক দূরই দাবি ছিল আর কি, একটা হলো স্যার কিছু দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা মতো 500 ফিট হইতে পারে স্যার, দুই দিকে ফাঁকা। ব্রিক্স সোলিং করেছিলাম, আমি এসে করেছি স্যার। এই ব্রিক্স সোলিং দিয়ে বর্ষাকালে অনেক ফোলা আমার সাইকেলে আসে, বেশিরভাগ ছেলেরা এবং মেয়েরাও স্যার সাইকেলে আসে দূর দূরান্ত থেকে। তো এই জায়গাটা বর্ষাকালে খুব খারাপ হয়ে যায়, ছেলেমেয়েরা অনেক সময় সাইকেল থেকে পড়ে যায়, পুকুরে পড়ে যায়, এমন অবস্থা স্যার। তো যদি স্যার আমাদের ইনশাল্লাহ সম্ভব তো হবে স্যার, এই জায়গাটা একটু ফাঁকা করে দিলে 500 ফিট জায়গা হতে পারে স্যার, এখানে পিছন দিয়ে 500 ফিটের। আর স্যার আমার এই একটা রিটার্নিং ওয়াল, আমি যখন প্রথম আসছিলাম 11 সালে, এই এলাকার এমপি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি বাহাদুর বাহ। তো ওনার কাছে বলাতে উনি রিকোয়েস্ট করাতে আমার এখানে বসে টেবিলে বসে নাস্তা টাস্তা খাইছে, ফল টল খাইছে, খাওয়ার পরে আমি একটা দাবি জানাইছিলাম এই পুকুরটার ভিতর দিয়ে একটা রিটার্নিং ওয়াল আছে। উনি সাথে সাথে বলছে যে তখনকার চেয়ারম্যান সাহেব বলছে যে ইয়ে করো তুমি, ওই যে 33 টন গম আছে, এই গমটা 1 টন ওই গলিয়ারা মসজিদে দিবা, আর 1 টন গলিয়ারা একটা মন্দির আছে ওটাতে দিবা, আর 31 টন এখানে দিয়ে দিবা। তো দেওয়ার পরে উনি বলছে ঠিক আছে। তো পরবর্তীতে স্যার এটা আবার চেয়ারম্যান সাহেব বলছে দলীয় লোকদের কারণে পারে না, দলীয় লোকরা বলে, আমি তো আমার কাছে তো বলে না, এরকম একটা ঠেলাঠেলির কারণে আর এটা আমি পাইনি। তখন আমি এমপি সাহেবের কাছে বলছিলাম, বলার পর উনি একটু রাগ করছেন, খুব রাগ করছেন, ওনারা ডাকছেন যে কেন এটা হলো না। তো যাক এটা সমাধান করে বলছে যে পরবর্তীতে উনি দিবে, আর হলো না উন্নত। আর তখন এই আসনে ছিলেন না স্যার, এই এলাকার ইয়ে ছিলেন। এরপরে এই রিটার্নিং ওয়ালটা আমার ওই দীর্ঘদিনের দাঁড়িয়ে রয়ে গেল, অসম্পূর্ণ রয়ে গেছে। রিটার্নিং ওয়ালটা হইলে হয়তো যেভাবে ভাঙতেছে উপরের দিকে বিল্ডিং পর্যন্ত এটা আঘাত করতে পারে স্যার পিছন দিকে। আর একটা স্যার ভীষণ বড় দাবি এলো, যদি আপনাদের সম্ভব হয়, আপনি তো স্যার শুধু উপজেলা নির্বাহী অফিসার নামে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। তো এলাকার মানুষের এটা ওইখানে খাওয়ার টেবিলে বলছিলাম অনেক অবদান আছে। এই জায়গাটা কিনে দিচ্ছে প্রথমত আমরা প্রায় 100 শতকের মতো জায়গা কিনেছি। আমার টোটাল 160.5 শতক জায়গা আমার, ওদের সদর দক্ষিণে এত জায়গা আর কারো আছে কিনা সোহাগাজী ছাড়া আমার মনে হয়। এই সরকারি ভাবে স্যার ইয়ে থেকে থেকে আমার ওই 15 লাখ টাকা দিচ্ছে এই বান্দরি ওয়ালটা, এইটুকু হয়েছে পিছন থেকে দিক থেকে শুরু করে ওই দিক পর্যন্ত। আর ওই এই ইয়েটা এই স্কুলের এই যে তো আর যদি স্যার ইয়া হয় একটু এক্সটেনশন করলে এদিকে আরো দুদিকের কমপক্ষে আর কি। আর যদি সম্ভব হয় স্যার সবটা হলে তো আপনার এই এলাকার মানুষ চিরদিন স্মরণ রেখে রাখবো আপনারা যদি স্যার আপনার সময় এটা একটু করে যেতে পারেন আর কি স্যার, এটা একটা বড় দাবি রইল। তো আর ইয়ার এটা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য আমি আগে একটা দরখাস্ত দিয়েছিলাম, আর এই কিছুদিন আগে বোধ হয় 1-2 মাস আগে আমি আপনার হচ্ছে একটা আবেদন দিয়েছিলাম। হ্যাঁ এটা প্রথমে দেওয়া হয়েছে, তো আশা করি ইনশাল্লাহ এটা 4 চালা হবে। আর কি সামল স্যার আপনাদের প্রতি কৃতজ্ঞ, যদি আর চাইতে চাইতে তো পথে ছাওয়ার তো কোনো শেষ এবার স্যার আমাদের সেন্টার স্যার আমাদের পূর্বাঞ্চলে একটা সেন্টার দরকার। আপনার স্যার সুবিধা মতো একটা ইয়ে সেন্টার কি এসএসসি পরীক্ষা এই এখান থেকে আমার এখান থেকে তো ওরা প্রায় স্যার 5-6 কিলো, আর এখান থেকে যে ফলাফল ওরা পরীক্ষা দেয় এরা স্যার অনেক দূরে এর থেকে আসার ভিতরে আরো 3 কিলো স্যার, 3 কিলো 4 কিলো ভিতরের থেকে ওইদিকে তো আছে 2-3 কিলো বোধ হয় দুর্লভপুর স্কুল, তারপর কনস্থলা স্কুল, আমাদের মিডল সেন্টারে আছে কনস্থলা আছে, আমরা আছি কালীবাজার আছে, দুর্লভপুর স্কুল আছে, হাসপাতাল আছে,
তারপরে হয়তো আমি আলাপ করছিলাম ডিবির বাজারের সাথে, স্যার এটি সদরের আর কি। তারাও আজকে আমার সাথে মোটামুটি একটা সম্মতি দিছিল যে আপনি দেখেন না যদি করতে পারেন আমরা তো স্যার এই দূর দূরান্তে এই বাচ্চারা সাইকেলে সাইকেলে বাচ্চারা যায় এই দূর দূরান্ত থেকে স্যার পরীক্ষা দিতে, এরা তো যাইয়ে হাঁপাইয়ে যায়। তো যদি স্যার আপনার সহযোগিতা পাই আমরা হয়তো এই নিয়ে একটু হ্যাঁ বাউন্ডারি ওয়াল তো মোটামুটি হয়েছে, আর চলমান তারা বাকিটা সম্পন্ন করে দেবেন এটা আমার দাবি। আর আর স্যার আপনাদেরকে এই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, আপনি আসছেন আমার শত ব্যস্ততার মাঝেও। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছে আমাদের বিশেষ অতিথি জনাব আব্দুল আল মুহিত মজুমদার। আজকে আমাদের জমালা হাই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের এই সদর দক্ষিণ উপজেলার ইউনূস স্যার, সম্মানিত ইউনূস স্যার এবং শিক্ষা অফিসার স্যার, সামনে উপস্থিত কচিকাঁচা ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন স্থান থেকে আগত আমাদের বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, আমার স্কুলের সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। যেখানে উপজেলা নির্বাচিত যারা শিক্ষক হিসেবে আছেন, এখানে আমার বক্তব্যটা খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি। তারপরেও এই এলাকা যেহেতু আমি একজন অধিবাসী গলিয়ারা, এই সাথে আমি অতিথিবৃন্দকে এলাকার পক্ষ থেকে স্বাগত জানাবো, সাথে কৃতজ্ঞতা জানাবো। আমি জানি ওনার দায়িত্ব চেয়ারে থেকে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। একটু আগে হেডমাস্টার সাহেব বললেন যে রূপালী মন্ডল সহ বা ওই যে বিভিন্ন উপজেলা নির্বাচিত অফিসার যারা আছে প্রত্যেকে হয়তো সহভাবে কাজ করে না, তো প্রত্যেকেই এলাকার উন্নয়নের জন্য চেষ্টাটি করছেন, এতে সন্ধ্যাটা দেবে বলা। যাই হোক, বর্তমানে ইউনূস স্যার উনি এখানে এসেছেন এবং কালীবাজার করসলা ওনার সাথে আমাদের বাড়িতে দেখা হয়েছে। ওনাদের কথাবার্তা শুনতেই ভালো লাগে, কারণ ওনাদের কথার মাঝে উন্নয়নের কথা থাকবে, অগ্রগতির কথা থাকবে। এই জন্য আমরা তো আসলে কিছু দিতে পারবো না, আমরা ওনাদের কাছে চাইতে হবে, এলাকার মানুষের সহযোগিতা নিতে হবে। সেই জন্যই এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু থেকে এই পর্যন্ত যারা মরম হয়েছেন, যারা চেষ্টা করেছেন, যাদের চেষ্টার ফসল আজকের এই মুহূর্তে, আমি মনে করি শুরু থেকে এই পর্যন্ত যারা স্কুলের জন্য চেষ্টা করেছেন, অনুদান রেখেছেন, শারীরিক, আর্থিক এবং মানসিকভাবে যারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতার প্রত্যেকে আজকের এই দিন স্মরণ করি। অতীতের স্মরণের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এটাই স্বাভাবিক। কেউ দান অনুদানকে, কেউ সহযোগিতাকে খাটো করে দেখা আগত কোনো সুযোগ নেই। আমরা জায়গা জমি রেখেছি, এটাও আমাদের কিনা সম্পত্তি। স্কুল প্রতিষ্ঠার আগেই আমি এসএসসি পাস করেছি। এই এলাকার মুরব্বী হিসাবে আমি ছোট্ট হিসাবে একটা ছোট্ট ভূমিকা রাখার সুযোগ আমার হয়েছিল। আজকে এত বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে বিভিন্নভাবে আমরা জড়িত আছি, জড়িত থেকে এটা সহযোগিতা করার চেষ্টা করছি। তাই মনে করি আমাদের লোকাল এরিয়া এলাকার মানুষ অত্যন্ত ভালো এবং তারা সুন্দরভাবে স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্য, স্কুলের সুবিধার জন্য টাকা পয়সা, শারীরিক, মানসিক সব পরিশ্রমের মধ্য দিয়ে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য এলাকার সকল মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো। আমি জানাবো আজকে গার্জিয়ান নেই, আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের ছেলেদেরকে দেওয়ার চেষ্টা করেন। এখানে আমাদের উপযুক্ত শিক্ষক শিক্ষিতী বিদ্যমান আছেন এবং ভালো শিক্ষক শিক্ষিত এখানে আছেন। এই জন্য আমি অনুরোধ করবো যারা আছেন বা যারা শুনছেন, আপনার ছাত্রছাত্রী লোকাল এরিয়া আপনারা স্কুলে দেওয়ার মধ্য দিয়ে স্কুলকে আরো অগ্রগতির জন্য ভূমিকা রাখবেন। পরিশেষে প্রত্যেকের প্রতি বিশেষ করে উপজেলা নির্বাচন স্যার, শিক্ষক বিকাশ স্যার সহ আমার জনসাধারণ হাইস্কুলের হেডমাস্টার, বালিশা স্কুলের সম্মানিত হেডমাস্টার এবং আমাদের হেডমাস্টার, আমার সামনে বসা শিক্ষক শিক্ষিত প্রত্যেকে আমি সম্মান জানি এবং আপনারা পরিশ্রম করে শিক্ষাদান করছেন, এই জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য।
প্রিয় সুধী, এ পর্যায়ে বিশেষ অতিথি জনাব শহীদ মোহাম্মদ তৈয়ব হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। কর্ণেশতলা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার কমলা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান আমাদের শফিক স্যার, অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুবাইয়া খানম মহোদয়, অনুষ্ঠানের বিশেষ অতিথি এই এলাকার মুরব্বী জনাব শাহজাহান মজুমদার মহোদয়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষার্থী বন্ধুদের, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, একেবারে শান্তভাবে এই পরন্ত বিকেলেও ক্ষুধার্ত শরীর নিয়ে তোমরা ধৈর্য সহকারে আমাদের কথাগুলো তোমরা শুনছো। এই জন্য আমি আমার পক্ষ থেকে তোমাদের এই সুন্দর অবস্থানের জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এতে শিক্ষার্থীদের একটি গুণ আমি বলবো, কোন অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, সেটি তোমরা করেছি। আমি অত্র প্রতিষ্ঠান যে প্রধান আমাদের শফিক স্যার, তার চাকরি বেশি দিন নেই, সম্ভবত অক্টোবরে না নভেম্বরে। তার আজকের এই অনুষ্ঠানে তার বক্তব্যে আমার কাছে যেটি মনে হয়েছে যে ওনার চাকরি মনে হয় এখানে আরো 20 বছর আছে বা আরো 30 বছর আছে। উনি যতগুলো দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছেন, উনি যেহেতু চাকরির বেশি দিন নেই, আপনি কিন্তু উনি চাওয়ার দরকারও ছিল না, তাই না? কিন্তু উনি চেয়েছেন, কার জন্য চেয়েছেন? তোমাদের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য। এটি হচ্ছে একজন প্রতিষ্ঠান প্রধানের গুণ, এটি হচ্ছে তার দক্ষতা, তার যোগ্যতা। উনি এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, ভালোবেসে এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ছিলেন। হয়তো আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখেন, উনি শেষ পর্যন্ত থাকবেন। প্রতিষ্ঠানের প্রতি দরদ থাকতে হবে। এখানে এলাকাবাসী যারা আছেন তারাও যথেষ্ট আন্তরিক যদি না হতো তাহলে এত বড় জায়গা, এত বিশাল জায়গা হয়তো নেওয়া সম্ভব হতো না। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি কথা বলবো না, যেহেতু আমাদের ইউনুস স্যার আছেন, তার বলবেন তোমাদের উদ্দেশ্যে। আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রতিষ্ঠান প্রধানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটু বলবো, তোমরা একটু পড়াশোনা করবে, বেশি বেশি খেলাধুলো করবে, কিন্তু সবার উপরে কোনটাকে তোমরা রাখবে? পড়াশোনা করে তোমরা অনেক বড় হবে, অনেক ভালো কিছু হবে। শিক্ষকদের কথা শুনবে, অভিভাবকদের কথা শুনবে, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কথা শুনবে। আমরা এখন বড়দেরকে সম্মান করতে যেন ভুলে গিয়েছি। এখানে যারা বসে আছেন, এই যে উনারা ওনাদের বড়দেরকে যেভাবে সম্মান করতো, আমাদের লেভেলে এসে আমরা ওখান থেকে অনেক কমিয়ে দিয়েছি। আর তোমাদের লেভেলে গিয়ে তো একেবারে শেষ। আমরা চাই এর পরিবর্তন। আমরা চাই তোমরা শিক্ষার্থী হিসেবে তোমরা তোমাদের উপরে যারা আছে তাদেরকে সম্মান, তোমরা হয়তো করো, আমি তোমাদের মতো কেউ না কারো কথা বলছি, তোমাদেরকে বলছি না, তোমাদেরকে বলছি এটুকু, তোমরা ভালো, তোমরা মেনে চলো, সবই ঠিক আছে, আর একটু সতর্ক থাকবে। পড়াশোনা করবে, স্কুলে রীতিমতো আসবে, স্টাফদের কথা শুনবে, খেলাধুলা করবে, তোমাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে, অনেক বড় হবে, এই আশাটুকু রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য।
এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব রুবাইয়া খানম স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। রহমানির রহিম। কমলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী করবেন সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট স্কুলের শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। প্রথমে আসলে প্রধান শিক্ষককে আসলে উনি আসলে আমাকে ইমোশনাল করে ফেলেছেন। আসলে এতগুলো স্কুলের সভাপতি থাকার কারণে প্রত্যেকটা স্কুলে এখন প্রোগ্রাম চলছে, সব দিনই আসলে যাওয়া হয় না। কালকে আমার খুব খারাপ লাগছিল, আসলে 2টা স্কুলে প্রোগ্রাম ছিল, হয়তো যেতে পারিনি, কিন্তু আমার আসলে মানে সারাদিনই এত ব্যস্ততা ছিল এই কারণে অ্যাটেন্ড করতে পারিনি এবং আজকে সময় আসতে চাচ্ছিলাম না, এটা সঠিক। কিন্তু আসলে স্যার তো আন্তরিকতা নিয়ে বললেন এবং আমার আরো বেশি করতেছে যে উনি এবার ওনার শেষ এখানে। আচ্ছা আমি এভাবে বলতে পারবো, সমস্যা তো আমার ওনারও এখানে শেষ, বা এই বছরে আমারও এটা শেষ, মানে আমার যেহেতু অলরেডি 1.5 বছরের উপর হয়ে গেছে, তো আমি হয়তো যে কোনো মুহূর্তে চলে যাব। তো আসলে ওনার সাথে এমনি তো আমার আগে থেকে খুব একটা ভালো পরিচয়, কারণ ওনার ভাতিজা আবার আমার অফিসের চাকরি করতো, এখন অবশ্য নেমেনি, সেখানে আমাদের একটা ফ্যামিলিগত একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আর প্রথম থেকে আসলে দেখেছি উনি যে প্রধান শিক্ষক হিসেবে এবং মানুষ খুবই ব্যক্তিত্বশীল একজন মানুষ। কিছু মানুষের দেখলেই বোঝা যায় যে উনি ওনার ব্যক্তিত্ব মানে আকর্ষণীয়, বা ওনাকে ফলো করার মতো অনেক কিছু আছে। তো সেই লক্ষ্যে আসলে তোমরা অনেক ভাগ্যবান যে তোমরা এরকম একজন প্রধান শিক্ষক পেয়েছিল বা এখনো আছে উনি। আর যেটা আমার মাধ্যমিক শিক্ষক অফিসার বললো যে উনি তো চলে যাবেন, তারপরে উনি যতগুলো দরখাস্ত আমার কাছে রাখলো, আলটিমেটলি আমি এতগুলো দিতে পারবো না, কারণ এখানে প্রত্যেকটি স্কুলেরই সমস্যা আছে এবং প্রত্যেকটি স্কুলেরই কিছু না কিছু চাই। তো আসলে সব তো আর দিতে পারবো না, যেহেতু আমার রিসোর্স লিমিটেড। তো আমি যেটুকু চেষ্টা করবো, যেমন এবার কিন্তু যে 3 থেকে 4 লক্ষ টাকা আমরা এখানে দিয়েছি মাঠ ভরাটের জন্য। তো দেখি আমি যদি রাস্তা বা যে কোনো যেটা বেশি প্রয়োজন হবে এটা তো দিলাম, এবার সামনে 2 মাস পরে 1% থেকে আমি একটা বাউন্ডারি ওয়াল দিয়ে দিলাম, বাট এটা তো আস্তে আস্তে, মানে এখনই চাইলে এখনই তৎক্ষণাৎ দিয়ে দেওয়া যাবে বিষয়টা এরকম না, কারণ সদর দক্ষিণ খুব ছোট একটা উপজেলা, এখানে সরকারি বরাদ্দ খুব কম আসে এবং এটা আসলে সকলের মধ্যেই তো আমাকে মানে বন্টন করতে হবে। এককভাবে কোনো একটা স্কুলকে দিয়ে দিলে বাকি যে স্কুলগুলো আছে তাদের প্রতি আবার অন্যায় হয়ে যাবে। আমরা চেষ্টা করছি যে মানে বাইরের পেশেন্ট সবগুলো স্কুলেই যেন, মানে আমি থাকতে থাকতে আমি প্রত্যেকটা স্কুলে কাজ করতে চাচ্ছি, যে হ্যাঁ আমি প্রত্যেকটা স্কুলেই কিছু দিয়ে গেছি। তো তারপর আমি চেষ্টা করছি, আপনি আবদার করেছেন এবং আপনারও যেহেতু শেষটায়, আমি কিছু অন্তত হচ্ছে আপনার রাখার জন্য সম্পূর্ণটা পারবো না, আমি বাউন্ডারি ওয়ালটা আপনাকে 1% থেকে দিয়ে দিব। যদি এটা খুবই মানে গুরুত্বপূর্ণ হয় তাহলে অবশ্যই আমি এবারে টেন্ডার এটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। চেষ্টা করেছি যে এই এলাকার যেটুকু উন্নয়নের কাজে নিজেকে আমি নিয়োজিত করতে পেরেছি বা চেষ্টা করেছি, যে যেখানে স্পেশালি এবার যে টেন্ডারগুলো হয়েছে আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা ইউনিয়নের যেগুলো সবচেয়ে দুর্গম এরিয়া সেগুলোকে টাচ করার জন্য, যে হ্যাঁ ওই এলাকার মানুষ এতদিন বঞ্চিত ছিল, তাদের এখানে ভালো রাস্তাঘাট হয়নি। পিছন থেকে কি শোনা যাচ্ছে? তো আমি চেষ্টা করেছি যে যেই এলাকাগুলো দুর্গম, যেখানে মানুষ হচ্ছে ইতিপূর্বে কোনো নাগরিক সুযোগ সুবিধা পায়নি বা সরকারি সুযোগ সুবিধা পায়নি, সেই সব জায়গাগুলো সিলেক্ট করে যে ওগুলো অ্যাকোমোডেট করার জন্য। তারপর বললাম যে আমাদের আসলে রিসোর্স তো লিমিটেড, এটা আমি শুরু করলাম, পরবর্তীতে আবার যারা আসবে তারা এটা কন্টিনিউ করবে। এককভাবে তো আর এই অল্প টাইমে আমার পক্ষে সব কিছু করে দেওয়া আসলে পসিবল না। আর তারপর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে আনতে পেরেছেন, আমি যদি আসতে চাইনি। আজকে আমার এই যে এখনও 2-3টা প্রোগ্রাম আছে একটা টাইম, কিন্তু এসে ভালো লাগছে। থ্যাংক ইউ, আপনি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, মানে এই সময়টা আসলে খুব সুন্দর একটা সময়।
এখন আসলে মানে যখন আমরা এটা পার করি তখন আসলে বোঝা যায় না। যখন ছোট ছিলাম বড়দের দেখলে মনে হতো এরা খুব স্বাধীন, আমরা বড় হচ্ছি না কেন, নিজের মতো করে ঘুরতে পারবো এরকম। বড় হওয়ার পর মনে হয় বা এখন মনে হচ্ছে যে ওই সময় অনেক ভালো ছিল, যে যখন ছোট ছিলাম কোনো চিন্তা ছিল না, কোনো মানে মানসিক কোনো প্রেশার ছিল না, আমি স্বাধীন ছিলাম। মানে আমার জীবনে কাজ ছিল কি খাওয়া, ঘুম, পড়াশোনা আর আড্ডা দেয়া বন্ধুদের সাথে। কিন্তু এখন আমাদের নানাবিধ চিন্তা। তো এখন আসলে এই জীবনটা খুব মানে আনন্দের, কিন্তু এই আনন্দের পাশাপাশি একটা কাজ তোমাদের করতে হবে, সেটা হচ্ছে পড়াশোনা। কারণ তোমার আগামী জীবনটা কতটুকু সুন্দর হবে এটা আজকে তুমি কি করছো সেটার উপর ডিপেন্ড করবে। এবং আজকে যদি তুমি পড়াশোনা করো তোমার আগামী জীবনটা সুন্দর হবে, নাহলে আজকে যে ভালো দিনটা আছে আগামী দিনগুলো একদম দুর্বিষহ হয়ে যাবে। আর এটার জন্য একমাত্র মানে বলে না যে জীবনের সব কিছুর অন্তরা পার হওয়ার একটাই মানে উৎস, সেটা হচ্ছে যে পড়াশোনা। তো আমরা যদি ভালো মতো পড়াশোনা করি আমাদের আগামী ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আর যদি পড়াশোনা আমরা না করি তাহলে কি হবে? কি হবে বলো? তো না, সাউন্ড তো নাই, জীবন অন্ধকার হয়ে যাবে হবে তো নাকি? তো এই জন্য আমরা পড়াশোনা করব। আর এই আজকে যারা এই বিভিন্ন ইভেন্টে খেলাধুলা অংশগ্রহণ করেছে, জয়ী হয়েছে, তাদের জন্য অনেক শুভকামনা। আর যারা হওনি তাদের জন্য অনেক শুভকামনা, কারণ খেলাধুলায় অংশগ্রহণ করাটাই একটা আনন্দ। সবাই পুরস্কার পাবে এটা কোনো বিষয় না যে সবাইকে জিততে হবে। তুমি দৌড়াচ্ছ এটা ইম্পর্ট্যান্ট, মানে তুমি থেমে নাই। জীবন যদি একটা রেস হয় তো তুমি যদি থেমে নাই দৌড়াচ্ছ, এটাই হচ্ছে জীবনের তোমার সফলতা। তোমাকে জিততেই হবে। একসময় দৌড়াতে থাকলে জিতবে, যদি তুমি কন্টিনিউ করো দৌড়ানোটা তুমি জিতবে। হয়তো এবার হেরে গেছো কিন্তু পরের বার জিতবে, কিন্তু জিতবেই। আর আমি এটা মনে করি যে কোনো মানুষ যদি মন থেকে কিছু চায়, আমি এটা নিজেও দেখেছি বা নিজের ক্ষেত্রে আমি এটা প্রমাণ পেয়েছি যে আমি যেটা মন থেকে চাই আমি যদি পরিশ্রম করি আমি সেটা পাই। আমি মনে করি কেউ যদি মন থেকে কিছু চায় যে হ্যাঁ আমি এটা হতে চাই এবং এটার জন্য যদি সে পরিশ্রম করে সে অবশ্যই এটা পায়। এখন ঘুমিয়ে থেকে যদি স্বপ্ন দেখো তাহলে তো লাভ নেই, ঠিক আছে? তোমাকে স্বপ্ন দেখতে হবে, মানে স্বপ্নটা পূরণ করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, সেটা জেগে জেগে দেখতে হবে, ঘুমিয়ে ঘুমিয়ে না। তো প্লিজ তোমাদের প্রতি অনুরোধ থাকলো আসলে যে নিজেদের যে এই যে সামনের জীবনটা এটা কিন্তু সুন্দর হবে যখন তোমরা পড়াশোনা করো, এবং পড়াশোনার পাশাপাশি বাকি টাইমটা তুমি খেলাধুলা করো। কারণ তোমাদের মতো তো আমরাও এই স্টেজেই ছিলাম, তাই না? আমরাও খেলাধুলা করেছি, আমরাও ফ্রি টাইম কাটিয়েছি, ফ্রি টাইমে মুভি দেখেছি, নাটক দেখছি, মানে এরকম ঘোরাফেরাও করছি। কিন্তু যখন তোমার রাইট টাইম যে এটা এখন আমার রাইট টাইম পড়াশোনা করা, তোমাকে জানতে হবে যে এখন সামনে তোমার এসএসসি পরীক্ষা। এখন তোমার টাইম না যে তুমি আড্ডা দিচ্ছ, তুমি ঘুরতে চলে যাচ্ছ, তুমি টিভি দেখতেছো। এখন তোমাকে পড়তেই হবে। আবার তোমার এখন ডিসেম্বর মাস, এখন তোমার পড়াশোনার ব্যাপার নাই, তুমি একটু ঘুরো। কিন্তু তোমাকে জানতে হবে যে আমার লাইফের কোন টাইমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন টাইমটা আমাকে কীভাবে কাজে লাগাতে হবে। যদি তুমি টাইমের ভ্যালু না করো এবং মানে টাইমের গুরুত্বটা না বোঝো যে কোন টাইমে আমার পড়া উচিত, কোন টাইমে আমার খেলা উচিত, তাহলে কিন্তু জীবনে সফলতা আসবে না। এবং শুয়ে শুয়ে কোনো সফলতা আসে না। তোমার জীবন যদি তুমি পরিবর্তন ঘটাতে চাও তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। তুমি যদি মনে করো আজকে আমি এখানে এসেছি, আমি তো অনেক পরিশ্রম করেছি, অনেক। মাঝে মাঝে পড়তে পড়তে এরকম হতো যে ধরো আমার মা হচ্ছে হট ওয়াটার ব্যাগ ধরে আমার পিঠের ভিতরে চাপ দিয়ে আমি একটু গুজা হয়ে পড়তাম, আমার প্রচণ্ড ব্যাক পেন করতো। তো আমার মা ঘন্টার পর ঘন্টা হট ওয়াটার ব্যাগ নিয়ে আমার পিঠে দিয়ে দাঁড়ায় আছে, আমি পড়তেছি। এমন হয়েছে 16-17 ঘন্টা পড়াশোনা করেছি। তো আমার মা একসময় এরকম করে কান্না করতো আর বলতো যে আমি যদি পারতাম আমি তোমার পড়া একটু পড়ে দিতাম। তো এটা মাঝে মাঝে আমি শেয়ার করি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো, কারণ আমরাও ওই টাইমগুলো পারও করে আসছি। এখন যদি আমি ভাবতাম ওই টাইমে যে আর পড়াশোনা করবো না, আমি আজকে এখানে আসতে পারতাম না। এটা অবশ্যই প্রথমে আল্লাহর রহমত, দ্বিতীয়ত আমার মা বাবার দোয়া, এবং তৃতীয়ত আমার পড়াশোনা। অবশ্যই এখানে আসার জন্য আমি অনেক 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 বেশি পরিশ্রম করছি। তো এটা বলার একমাত্র উদ্দেশ্যটা হচ্ছে যে পরিশ্রম ছাড়া কখনোই কিছু হয় না। ওই যে স্বপ্ন শুধু ওই যে ঘুমায় ঘুমায় দেখলাম, ওই স্বপ্ন না। যখনই হতাশ হয়ে যেতাম যে পড়তেছি আর কত পড়বো মানে নিজে করতাম না আর কিছুদিন বা এরকম আমার ধরো আমি
আমার ইমিডিয়েট যে বড় ভাই সবসময় সে আমার জন্য একটা ইন্সপিরেশন, মানে সে আমাকে সবসময় গাইড করতো যে হ্যাঁ এভাবে পড়তে হবে, তোমাকে এখন A+ পাইতে হবে, ঠিক আছে। আমাকে সে সান্ত্বনা দিত যে এসএসসিতে A+টা পাও, এরপর আর পড়াশোনা করতে হবে না, এই 3 মাস শুধু পড়ো। তো আমি দেখছি ঘন্টার পর ঘন্টা পড়তে থাকতাম। তারপরে যখন এসএসসিতে A+ পেলাম, এভাবে আমি খুশি যে আমার আর পড়তে হবে না। কারণ বলতেছে না এটা তো না, এইবার আরেকটু বেশি পড়তে হবে, কারণ এরপর তুমি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলে আর পড়াশোনা না। এরপর টানা আবার 2 বছর পড়লাম, পড়ার পর এবার যখন ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করলাম, আমি বললাম আর পড়তে হবে না। এরপর ইউনিভার্সিটি টেস্ট, এখন তার কথা হচ্ছে এক ঢাকা ইউনিভার্সিটিতে আমাকে শুধুমাত্র আমি মানে ফর্ম কিনেছি এবং আমাকে বলছে যে একমাত্র ঢাকা ইউনিভার্সিটি তোমাকে পড়তে হবে এবং ওইখানেই তোমাকে চান্স পেতে হবে। আমি আর কোথাও থেকে ফর্মে কিনতে দেওয়া হয়নি। এবং তখন বলছে যে এই কয়েকটা দিন শুধু পড়াশোনা কর, তারপর অনেক আনন্দ। তবে আসলেই সত্যি যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর কিন্তু আমি অনেক আনন্দ করছি, ওই সময় তো পড়াশোনা করিনি। তো 3 বছর খুব ফুর্তি করছি, খুব আনন্দ করেছি। তারপর আবার যখন ফাইনাল ইয়ার, এরপর তো আমার চাকরি করতে হবে, তখন আবার পড়াশোনা, ওই যে রাইট টাইম। তোমাকে বুঝতে হবে যে 3 বছর ঠিক আছে আমি ইউনিভার্সিটির শিক্ষক হতে চাই না, যেহেতু আমাকে ফার্স্ট না হইলেও হবে। এই 3 বছর মানে মোটামুটি করে পরীক্ষার সময় একটু পড়াশোনা করতাম, বাকি টাইম ঘোরাফেরা, আড্ডাবাজি বা এরকম। কিন্তু যখন আমি অনার্স ফাইনাল ইয়ার দিলাম, এখন কি আমার রাইট টাইম কিসের জন্য? চাকরির জন্য। আমাকে চাকরি তো খুঁজতে হবে, আমাকে তো কিছু করতে হবে। তখন আবার যে পড়াশোনা শুরু হলো, তখন এরকম হয়েছে 17 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা পড়াশোনা করি। তো বিষয়টা হচ্ছে যে তোমাকে রাইট টাইমে তোমার টার্গেটটা ফিল আপ করার জন্য তোমাকে রাইট টাইম করতে হবে। তোমার যদি টিচার হওয়ার ইচ্ছা যাদের ছিল তারা কন্টিনিউসলি পড়াশোনা করেছে, আমার টিচার হওয়ার ইচ্ছা ছিল না যে আমি ইউনিভার্সিটির টিচার হব না। তো আমার টার্গেট ছিল না, কিন্তু আমার যেটা টার্গেট ছিল, আমার কাছে যখন ওটা আমার সামনে আসছে আমি কিন্তু ওই টাইমটা পড়াশোনা করেছি। তো তোমার টার্গেটটা যখন তোমার সামনে আসবে তোমাকে তো সেই টাইমে পড়াশোনাটা করতে হবে। সব টাইমে যে পড়াশোনা করতে হবে বিষয়টা তা না, কিন্তু রাইট টাইম মানে রাইট টাইমে রাইট ডিসিশনটা ইম্পর্টেন্ট লাইফে ভালো করার জন্য। তোমার কি আমার কথা একটু ভালো লাগছে? আমি জাস্ট আমার লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। যদি মানে কারো একটু ইন্সপিরেশন জাগে যে না আসলেই পড়াশোনাটা করতে হয়, তাহলে আমার একটু ভালো লাগবে যে এখানে আসলাম, দুটো কথা বললাম, তোমাদের টাইম নষ্ট করলাম, ঠিক আছে, তোমরা এত কষ্ট করে এত কোনো অপেক্ষা করলে আমার জন্য, তাহলে আমার খারাপ লাগবে যে আমি তোমাদের কিছুই দিতে পারলাম না। যে শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে যে গতানুগতিক কথা আমরা সবাই বলি, কিন্তু মানে গতানুগতিক কথা শুনে মনে হয় যে এগুলো তো বইয়ে পড়ছে, এই একই জিনিস, এটা কি? কিন্তু যখন লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয়, প্রত্যেকটা মানুষের একটা লাইফ স্ট্রাগল থাকে। কেউ যে বলে না লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, যে আমি মানে গোলাপ বিছানো খাটে শুয়ে শুয়ে এখানে চলে আসছি, বিষয়টা এটা না। সবাইকেই পরিশ্রম করে আসতে হবে, কিন্তু একটা পরিশ্রমের পর একটা কি বলে না যে নিশ্চয়ই কিসের উপর স্বস্তি আছে, কষ্টের পরে স্বস্তি আছে। একটা মানে কোরআন শরীফে একটা কথা আছে যে নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। তো এই যে তুমি পরিশ্রমটা করবা, এরপরে কিন্তু স্বস্তি আছে। যেমন আমি একটা পরিশ্রম করে এখানে আসছি, এখন আমি সেবা দিচ্ছি, কিন্তু এখন কিন্তু আমার ওই পরিশ্রমটা আর করতে হচ্ছে না, কিন্তু বিনিময় কি আমি কিন্তু গভর্নমেন্ট থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। ধরো সরকার আমাকে বাড়ি দিচ্ছে, সরকার আমাকে গাড়ি দিচ্ছে, যেই গাড়ি আমি পাই ব্যক্তিগতভাবে কিনতে পারবো না, কিন্তু এত দামি একটা গাড়িতে কিন্তু উঠছি, যেটা আমার পক্ষে কখনোই কেনা সম্ভব না। এটা কিন্তু সরকার আমাকে দিচ্ছে, আমাকে এত সুন্দর একটা বাড়ি দিয়ে রাখছে উপজেলাতে, তো এটা আমাকে দিচ্ছে সরকার। কি কারণে? এই চাকরিটা করার কারণে। তো তোমাদেরও এখানে আসতে হবে, কে আসবে না? সাউন্ড কম কেন? ঠিক আছে, তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো, অনেক ভালোবাসা থাকলো। আমরাও দেখতে চাই যে তোমরা আমাদের এখানে চলে আসবা, আমরা তখন বুড়ো হয়ে যাব, তোমাদের দেখবো, তোমাদের দেখে স্মরণ করবো যে না একদিন তোমাদের স্কুলে আসছিলাম, এই হেড স্যারের বদলতে আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম। তো তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো, ভালোবাসা থাকলো, ধন্যবাদ।